উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রসায়ন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র জৈব রসায়নের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আরও হয়তো সামনে কয়েকটা ক্লাস করলে এটি শেষ হয়ে যাবে। আজকে আমরা নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি শিখব। যারা আমার আগের ক্লাসগুলো করো নাই তাদের প্রতি অনুরোধ, ধারাবাহিকভাবে এই যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে প্রথমে ক্লাস 1, ক্লাস 2 এইভাবে করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি আগের ক্লাসগুলো সুন্দর করে ধরে ধরে শিখে আসতে হবে। আজকে আমরা নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি পড়ব। এই নাইট্রোগ্লিসারিন প্রস্তুতিটি কিভাবে আসতে পারে? এমসিকিউতে আসতে পারে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার সম্পর্কে, অথবা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে 2 মার্কের যে নাইট্রোগ্লিসারিন কি প্রস্তুতি দেখাও, অথবা জ্ঞানমূলকেও আসতে পারে নাইট্রোগ্লিসারিনের সংকেতটি লিখো। তো আমরা এর আগের ক্লাসে আমরা গ্লিসারিন সম্পর্কে পড়েছি। শুরুতেই বিক্রিয়াটির দিকে লক্ষ্য করি। নাইট্রোগ্লিসারিন, তাহলে গ্লিসারিন কথাটি লাগানো আছে, তার সাথে নাইট্রো লাগানো আছে, নাইট্রোগ্লিসারিন। তাহলে গ্লিসারিনের সংকেতটা আমাদের জানতে হবে, তাছাড়া কিন্তু নাইট্রোগ্লিসারিন পাওয়া যাচ্ছে না। তো প্রথমেই এটার নাম কি? নাইট্রোগ্লিসারিনকে বলা হচ্ছে ট্রাই নাইট্রোগ্লিসারিন, অর্থাৎ গ্লিসারিনের সাথে নাইট্রোমূলক লাগানো আছে। এটি একটি বিষাক্ত তেল জাতীয় বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক জাতীয় পদার্থ। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের কাজে ব্যবহার করা হবে, এবং বিষাক্ত যেহেতু সেহেতু কি ধরনের কাজে ব্যবহার করা যাবে বোঝা যাচ্ছে। এই জন্য প্রস্তুতিতে বলছে গ্লিসারিন কে নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ গ্লিসারিনের করতে হবে নাইট্রেশন। এখন যারা নাইট্রেশন বিক্রিয়াটি যারা জানো যে কি কি জিনিস প্রয়োজন হয়, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণ প্রয়োজন হয় নাইট্রেশন করার জন্য। তাই শুরুতে দেখো এখানে এই অংশটুকুন কি রয়েছে, গ্লিসারিন। যারা গ্লিসারিনের সংকেত জানো তারা লক্ষ্য করো, প্রথমে CH2OH, তারপরে CHOH, তারপরে এটা হলো CH2OH। তাহলে এটা হলো গ্লিসারিন। গ্লিসারিনের সংকেত হলো গ্লিসারিনের সাথে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়েছে। প্রথমে 3 খেয়াল করা দরকার নাই, এই অংশটুকুন কিন্তু নাইট্রিক অ্যাসিড। যারা বুঝতে পারছো না তারা খেয়াল করো যে নাইট্রিক অ্যাসিডের সংকেত হলো HNO3। এখান থেকে একটা H এবং একটা অক্সিজেন এই জায়গায় আসছে, আর বাকি NO2টা এই পাশে আছে। তো এইখানে বোঝা যাচ্ছে যে একদিকে OH হয়েছে আর একদিকে NO2 হয়েছে। NO2 এটাই তো নাইট্রোমূলক, যেটা গ্লিসারিনের এখানে বসবে। তো গ্লিসারিনের প্রত্যেকটার সাথে OH রয়েছে, কিন্তু OH থেকে শুধুমাত্র হাইড্রোজেনটি এসে এই নাইট্রিক অ্যাসিডের যে OH অংশ আলাদা করেছি সেটার সাথে বসবে। তাহলে এখান থেকে একটা H চলে আসলো, তাহলে থাকলো CH2O। আর এই নাইট্রোমূলকটি গিয়ে এখানকার অক্সিজেনের সাথে বসছে। লক্ষ্য করো CH2O, এই অংশটুকুন কিন্তু আছে CH2 তার সাথে O,
এখানে আছে, এখানে কি ছিল এইচ এর পরিবর্তে NO2 এসে যুক্ত হয়েছে। একই রকম ভাবে তিনটা জায়গায় কিন্তু CHO আছে, ও পর্যন্ত আছে, আর তার সাথে গিয়ে NO2 এসে বসেছে। আর প্রত্যেকটা জায়গার হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, এইখান থেকেও হাইড্রোজেন চলে গেছে। তিনটা জায়গায় হাইড্রোজেন, তিনটা OH এর সাথে বিক্রিয়া করে 3 অণু পানি, আর ওই তিনটি জায়গায় এসে বসবে নাইট্রোমূলক। এই ছিল আমাদের নাইট্রোগ্লিসারিন। যারা নাইট্রোগ্লিসারিনের বিক্রিয়া পড়তে চায় তাদেরকে কিন্তু আগে গ্লিসারিনের সংকেত দিতে হবে। তার জন্য বলছে গ্লিসারিনকে নাইট্রেশন বিক্রিয়া করলে নাইট্রোগ্লিসারিন পাওয়া যায়। এই পদ্ধতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে অল্প পরিমাণ গ্লিসারিন যোগ করা হয়। বিক্রিয়াকালে তাপমাত্রা যেন 30 ডিগ্রি অতিক্রম না করে সেদিকে লক্ষ্য করা হয়, অন্যথায় বিস্ফোরণ ঘটে। অর্থাৎ যেহেতু এটা বিস্ফোরক জাতীয় পদার্থ, প্রচুর তাপ উৎপন্ন হয়, তা এটাকে শীতল করে রাখা হয়। বিক্রিয়ার শেষে মিশ্রণটি অধিক পরিমাণ পানি ঢালা হয়, নাইট্রোগ্লিসারিনের নিচে জমা হয়, এটি পৃথক করে পুনরায় পানি যোগে ধৌত করা হয় এবং সোডিয়াম কার্বনেট যোগ করে এটিকে নিরপেক্ষ করে রাখা হয়। এইগুলো আমাদের তেমন দরকার নেই। আমাদের প্রশ্ন কি কি প্রশ্ন আসতে পারে? একটি হলো জ্ঞানমূলক নাইট্রোগ্লিসারিনের সংকেতটি আসতে পারে, তাহলে এই সংকেতটা আমার দরকার। আর একটা আসছে যে বিক্রিয়া আসতে পারে, নাইট্রোগ্লিসারিন কিভাবে প্রস্তুত করতে হয়, তখন বলবো গ্লিসারিন এর সাথে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দ্বারা নাইট্রেশন করলে নাইট্রোগ্লিসারিন পাওয়া যায়। আর আসতে পারে এটির ব্যবহার কি, যেহেতু বিস্ফোরক, সেহেতু বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা, বিশেষ করে ডিনামাইট তৈরিতে, যা দ্বারা নির্মাণ কাজে, পুরাতন ভবন ধ্বংস এগুলো করতে ব্যবহার করা হয়। আবার এর যেহেতু বিষাক্ততা রয়েছে, সেহেতু এটি কোনো কীটনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে। আবার ঔষধ হিসেবেও নাইট্রোগ্লিসারিন ব্যবহার রয়েছে, যেমন এটি হৃদরোগ, রক্তচাপ কমাতে এগুলোর ব্যবহার করা হয়। তো নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি, ব্যবহার আমাদের এটা পড়া শেষ হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে ট্রাই নাইট্রোটোলুইন বা TNT। ট্রাই নাইট্রোটোলুইন, টিতে ট্রাই, এনে নাইট্রো, টিতে টোলুইন, ট্রাই নাইট্রোটোলুইন। তো ট্রাই নাইট্রোটোলুইন খাতায় সবাই উঠানো শুরু করতে হবে, শুধু দেখলে হবে না। ট্রাই TNT, অর্থাৎ ভিডিওটি প্লে করে পড়তে হবে, শুনতে হবে এবং লিখতেও হবে TNT, ট্রাই নাইট্রোটোলুইন, ট্রাই নাইট্রোটোলুইন। তার আগে 246 লাগানো আছে, ইউপ্যাক নাম 246 ট্রাই নাইট্রোটোলুইন। 246 লাগানো অর্থাৎ 2-এ একটা নাইট্রো থাকবে, 4-এর একটা নাইট্রো থাকবে, 6-এ একটা নাইট্রো থাকবে এবং তার সাথে টোলুইন লাগবে। তা আমরা একটু যোগের সংকেতটা একটু লিখে দেখানোর চেষ্টা করি। TNT, এজন্য শেষের যে টি, এটা কি, শেষের টিটা কিসের জন্য ছিল? শেষের টিটা ছিল টলুইনের জন্য, টলুইনের জন্য। এজন্য আমি প্রথমে টলুইনের সংকেত লিখব, টলুইনের সংকেত লিখব। এই হলো টলুইন, টলুইন। এরপরে বাকি যে এই টিটা ছিল ট্রাই নাইট্রো, ট্রাই মানে 3 আর এনে ছিল নাইট্রো, তার মানে 3টা নাইট্রো হবে, 3টা নাইট্রোমূলক হবে। এখন 3টা নাইট্রোমূলক কোথায় থাকবে? তার জন্যই এখানে থাকবে 2, কমা দিয়ে 4, কমা দিয়ে 6 হাইফেন, ট্রাই নাইট্রোটোলুইন। তাহলে যে এটাও যদি 1 নম্বর হয় তাহলে এটা 2 নম্বর, তাহলে 2-এ একটা নাইট্রোমূলক থাকবে, এটা 3, এটা 4, তাহলে 4-এ একটা নাইট্রোমূলক থাকবে,
এটা 5, এটা 6, তাহলে 6 একটা নাইট্রোমূলক থাকবে। এই হলো TNT 2, 4, 6 ট্রাইনাইট্রো, তার সাথে টলুইন। এজন্য সংকেতের প্রথমে টলুইন লিখে নিলাম আমরা। ওকে, যারা দেখলে আশা করি TNT এর সংকেতটি লিখতে পারবে। তো এই TNT এর সংকেতে ভালো করে খেয়াল করো, প্রথমে টলুইন লিখেছি, তারপরে নাইট্রোগুলো যুক্ত করেছি 3টা। তো এটা কি জন্য মনে করে রাখতে বলছি, যে প্রস্তুতির সময় প্রথমে টলুইন থাকবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু একটা একটা করে এই নাইট্রোগুলো যুক্ত হবে, একসাথে কিন্তু যুক্ত হবে না। তাই প্রস্তুতির শুরুতেই প্রথম ধাপে বলছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কি জন্য উপস্থিতিতে টলুইন থেকে টলুইনের এক কথায় নাইট্রেশন করতে হবে। এই টলুইনকে নাইট্রেশন করতে হবে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন দুইটি যৌগ পাওয়া যাবে। কারণ অনেকে জানো যে মিথাইল মূলকটি হলো অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক হলে অর্থোনাইট্রো পাওয়া যায়, প্যারানাইট্রো পাওয়া যাচ্ছে। ও দিয়ে অর্থ, পি দিয়ে প্যারা। অর্থ মানে নিকটে, মিথাইলের নিকটেই হচ্ছে আছে 2 এবং 6, এই দুইটা নাম্বার হলো নিকট। আর 4 নাম্বার হলো প্যারা মানে দূরে। তাহলে যদি এই CH3 এটি হলো অর্থপ্যারা নির্দেশক, এজন্য এটির নিকটেও থাকবে এবং দূরেও থাকবে, অর্থ প্যারা অপোজিশনে নাইট্রোমূলক বসবে। তো হলো প্রথম ধাপটা বোঝা গেল। টলুইন নিলাম, নাইট্রেশন করলাম, নাইট্রেশন করতে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড লাগে, তাহলে হলো অর্থোনাইট্রো টলুইন, প্যারানাইট্রোটলুইন, দুইটা আলাদা করে উৎপন্ন হলো। এরপরে বলছে যে অর্থ এবং প্যারা এই দুইটাকে আমরা পৃথক করব না, না করে আবারও নাইট্রেশন করব। মানে অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো তো ছিলই, এটাকে আবার নাইট্রেশন করব, মানে ওই পাত্রের মধ্যেই আবার সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দিয়ে। এই মুহূর্তে একটু টেম্পারেচার বেশি, 70 ডিগ্রি, নাইট্রেশনের গাঢ় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড লাগবে। তখন দুইটা একত্র হয়ে 2,4 ডাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়ে গেল। 2,4 ডাইনাইট্রো, অর্থাৎ 2 এবং 4 এই দুইটা আলাদা আলাদা অবস্থায় ছিল, একবার 2 এ ছিল, একবার 4 এ ছিল, কিন্তু এখন দুইটা একসাথে হয়ে গেল 2,4 ডাইনাইট্রোটলুইন। এখন তৃতীয় ধাপে বোঝা যাচ্ছে যে এইখানে 6 নম্বরে আর একটা আসলেই তো TNT হয়ে যাবে, যেটা এখন আসেনি। তার জন্য আবারও এই নাইট্রেশন করতে হবে। তৃতীয় শেষ ধাপে 2,4 ডাইনাইট্রোটলুইনকে 100 ডিগ্রি তাপমাত্রায় 50-50 অনুপাতের ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা নাইট্রেশন, অর্থাৎ আরও পাওয়ারফুলভাবে নাইট্রেশন করতে হবে। প্রথমে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল না, এটাও নাইট্রেশন, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দুইটা ছিল। তারপরে যেটা করলাম সেটাও নাইট্রেশন, এটা ছিল 70 ডিগ্রি। এবং শেষ ধাপে নাইট্রেশন, সেটাও আরও শক্তিশালী 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ধূমায়ন মানে গাঢ় অনেক 50-50 অনুপাতে নিতে হবে। তখন 2 এবং 4 এ তো ছিলই নাইট্রো, আর এবং 6 এও আর একটি নাইট্রোমূলক চলে আসলো এখানে। তাহলে 2, 4, 6 ট্রাইনাইট্রোটলুইন উৎপন্ন হয়ে গেল। TNT সাধারণত বিস্ফোরক পদার্থ, এটি এই ধরনের কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা পড়লাম TNT, ট্রাইনাইট্রোটলুইন এবং নাইট্রোগ্লিসারিন, এবং এর ব্যবহারটিও দেখলাম। এখন এটার প্রশ্ন কেমন আসতে পারে, ওই একই রকম ভাবে বললো যে টলুইন থেকে TNT প্রস্তুত করতে পারো কিনা, বা উদ্দীপক একটা যৌগ হলো, উদ্দীপক হয়তো বুঝতে পারছে সেটা টলুইন, বললো উক্ত যৌগ থেকে TNT প্রস্তুত করো। এটা হয়তো একটা সৃজনশীলের মধ্যে থাকলো, অথবা সরাসরি TNTর সংকেত লিখো, জ্ঞানমূলক আসতে পারে, অথবা অনুধাবনমূলক 2 নম্বরের জন্য আসতে পারে যে TNT প্রস্তুতি দেখাও, যে কোনোভাবে আসতে পারে। তা আমরা এই জন্য এইভাবেই জিনিসটাকে আয়ত্ত করব।
এরপরে আমরা পরের অংশে চলে যাই। ডেটল। ডেটল আসলে ডেটল এক ধরনের একটা মিশ্রিত পদার্থ। ডেটলের আলাদা কোনো সংকেত হয় না, যেহেতু এটা মিশ্রণ। তো তারপরেও ডেটলের যে প্রধান উপাদান, এটাই আসলে আমাদের এখানে বইতে প্রস্তুত করে দেখাতে হবে। ডেটলের প্রধান উপাদান যেটা, ডেটল যেহেতু জীবাণুনাশক, আমরা জানি ব্যবহার করে অনেকে। আচ্ছা, এর যে নাম, ডেটলের যে প্রধান উপাদান তার নাম হলো প্যারাক্লোরোমেটাজাইলিনল। প্যারাক্লোরোমেটাজাইলিনল, PCMX সংক্ষেপে কিন্তু এটাকে সূচিত করে। তাহলে প্যারাক্লোরো, ভালো করে খেয়াল করো, প্যারাক্লোরো মেটা জাইলিনল, জাইলিনল এটার যে নাম। তাহলে আমাদের প্যারাক্লোরোমেটাজাইলিনল, সেটার সংকেতটাই মূলত, যদি ডেটলের সংকেত আসে আমরা এই সংকেতটাই লিখব। তো সংকেতটা সহজে আমরা শিখতে পারবো তখনই যদি এর আমরা যে ইউপ্যাক নাম থাকে সেই ইউপ্যাক নামটা মুখস্থ করি। 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। তাহলে যেটার নামই হলো প্যারাক্লোরোমেটাজাইলিনল, সেটারই ইউপ্যাক নাম হলো 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। তা আমরা জন্য সংকেতটা একটু আগে লেখার প্র্যাকটিস করি। প্রথমে লিখব একদম শেষেরটা ফেনল। তো এই লিখলাম ফেনল। ফেনল লিখার পরে 3,5-ডাইমিথাইল, তাহলে এটা হচ্ছে 1, 2, 3, এটা 2, এটা 3, 3, এটা 4, এটা 5। তাহলে 3 এবং 5 এ কি হবে? 3,5-ডাইমিথাইল। তাহলে এখানে একটা মিথাইল মূলক থাকবে, এখানেও একটা মিথাইল মূলক থাকবে, CH3। আর 4 এ কি থাকবে? ক্লোরো, তাহলে 4 ক্লোরো। তাহলে এটার নাম হয়ে গেল 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল। অথবা আরেকটা নাম হলো প্যারা, যেহেতু বুঝতে পারছো প্যারা মানে দূরে, প্যারাক্লোরো। আর এই দুই প্রান্তে 3 ও 5 এই অবস্থানগুলিকে মেটা বলা হয়। মেটা পুরোটা অংশটা তখন নাম হলো জাইলিনল। তো এবার আমরা প্রস্তুতি দেখি। প্রস্তুতি বিভিন্ন যৌগ থেকে তৈরি করা হয়। যেমন কোনো বইতে তোমাদের হয়তো এইটাও থাকতে পারে, দেখো লেখা আছে বাণিজ্যিকভাবে 3,5-ডাইমিথাইল সাইক্লোহেক্সিনোন হতেও এটা প্রস্তুত করা যায়। আর আলাদা প্রস্তুতিও থাকতে পারে। আমরা এইখান থেকে আমি যেটা শেখাচ্ছি সেটা হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে ফ্রিডেল ক্রাফট করলে হয়ে যাবে 3,5-ডাইমিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। এই যে এটা হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, এই বেনজিন, তার সাথে এখানে নাইট্রোজেন 2টা এবং একটা ক্লোরিন, এটার নাম হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং তার সাথে বলছে কি ফ্রিডেল ক্রাফট। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া তো পড়াইছি আমি। এই যে ফ্রিডেল ক্রাফট সংক্ষেপে এখানে লেখা আছে, এটা হচ্ছে অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই যে অংশগুলো আছে। তাহলে এখানে কি ছিল, যারা ফ্রিডেল ক্রাফট পড়েছো, এখানে কিন্তু আর ফ্রিডেল ক্রাফটের বিস্তারিত দেওয়া নাই। এখানে কিন্তু অনার্দ্র AlCl3 এটা কিন্তু লাগানো ছিল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কিন্তু ছিল। এইগুলো এখানে কিছু দেওয়া নাই। সংক্ষেপে বলছে যে প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিলাম, তারপর ফ্রিডেল ক্রাফট করলেই হয়ে গেল 3,5-ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এরপরে তাকে বলছে লৌহ অ্যাসিড যোগে আদ্র বিশ্লেষণ। এখানে অ্যাসিড, এখানে
স্ল্যাশ দিয়ে একটা এইচ প্লাস দিলে বোঝাচ্ছে যে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া, তখন এই যে ডায়াজোনিয়াম অংশটি বাদ দিয়ে OH হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে এটাই তো আমাদের জাইলিনল হয়ে গেল। জাইলিনল হয়ে গেল যখন, তখন এখানে একটা ক্লোরিন নিয়ে আসতে হবে। এখন এখানে আবার যখনই ডাইমিথাইল ফেনল হয়ে গেল তখন বলছে কি ক্লোরিনেশন করতে হবে। ক্লোরিনেশন করতে কি লাগে তোমরা তো জানো, এই যে হ্যালোজেন বাহক লাগে এবং ক্লোরিন লাগে। বেনজিন থেকে ক্লোরোবেনজিন কিভাবে তৈরি করা যায়, তো এই পরের অংশটা ক্লোরিনেশন। তাহলে এখানে মোট 3টা অংশ, একটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড নিব, ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে ফ্রিডেল ক্রাফট করব, তাহলে এই পর্যন্ত হয়ে যাবে। তাহলে একটা অংশ হলো। তারপরে আবার এই অংশ থেকে আর্দ্র বিশ্লেষণ করে এই অংশ হলো। পরে এখান থেকে ক্লোরিনেশন করলে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটি কিন্তু পাওয়া যাবে, সেটা হলো বেনজিন, সেটা হলো প্যারাক্লোরো মেটাজাইলিনল, বা এটি হলো ডেটলের মূল উপাদান। তা এখন জ্ঞানমূলকে যদি তোমাদের আসে যে ডেটলের সংকেত লেখো, তাহলে কি লিখবে? ডেটল তো মিশ্রণ একটি, তা কিন্তু এর প্রধান উপাদান যেটা এই প্যারাক্লোরো মেটাজাইলিনল, এটার সংকেতটা লিখে দিতে হবে, এই সংকেতটা লিখে দিতে হবে। তো ফেনল থেকে অনেক সময় যেহেতু আমাদের বিক্রিয়ার মধ্যে ফেনল পড়িয়েছি, তো সেইখান থেকে সৃজনশীলের মধ্যেও ফেনল যদি থাকে তাহলে বলতে পারে উদ্দীপকের এই যৌগ থেকে একটি জীবাণুনাশক পদার্থ সৃষ্টি করো, এটা বলতে পারে। তখনই বুঝতে হবে যে এটি এই ডেটলের কথা বলছে, বা এই জীবাণুনাশক হিসেবে যে সকল পদার্থগুলো ব্যবহার করা হয় সেগুলোর কথা বলছে। তো এরপরে আমরা আরেকটি অংশ পড়ব, সেটি হলো প্যারাসিটামল। প্যারাসিটামল পড়ে আজকের মতো ক্লাসটি শেষ করব। এই প্যারাসিটামলের যে সংকেত সেটা আগে দেখব, তারপরে আমরা প্যারাসিটামলের যে সংকেত সেই সংকেতটা আগে হচ্ছে প্যারা অ্যাসিটাইল অ্যামিনোফেনল বা 4-হাইড্রোক্সি অ্যাসিটানিলাইড এর যে নাম 4-হাইড্রোক্সি অ্যাসিটানিলাইড, অথবা একটা কি নাম প্যারা অ্যাসিটাইল অ্যামিনোফেনল, এজন্য এটার নাম কিন্তু প্যারাসিটামল হয়েছে। প্যারাসিটামলের সংকেতের জন্য আমরা এইটা প্যারা পজিশনে রয়েছে, অ্যাসিটাইল অ্যামিনো তার সাথে ফেনল, এই হলো প্যারাসিটামল। প্যারাসিটামলের সংকেতটা খেয়াল করো, খুবই সহজ। এই হলো প্যারাসিটামল। এখন প্যারাসিটামল সৃষ্টি করতে হবে আমাদের, এই যৌগটি পড়তে হবে। প্যারাসিটামল কিন্তু প্রস্তুতি তোমরা খাতায় লিখে লিখে পড়তে হবে। এখন আমি বিক্রিয়াটি শেখানোর চেষ্টা করছি। প্রথমে ফেনল নিব, প্রথমে ফেনল নিলাম। যারা খাতা নিয়ে ক্লাস করছো প্রথমেই ফেনল নিয়ে লিখে ফেলো। ফেনল, প্রথমে ফেনল লিখলাম, এই যে লিখে ফেলো ফেনল। ফেনল লিখার পরে ফেনলকে নাইট্রেশন করতে হবে। ফেনলকে নাইট্রেশন করতে কি লাগে তোমরা জানো, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড লাগে, নাইট্রেশন করব। তো এটা খুব অল্প তাপমাত্রায় করেছি, তাহলে এটাও যেহেতু সক্রিয়কারীমূলক, তার জন্য এখানে দেখো অর্থোনাইট্রোফেনলও হয়েছে, সাথে আরেকটা যৌগ প্লাস চিহ্ন প্যারানাইট্রোফেনলও হয়েছে। এখানে দেখো দুইটা হয়েছে, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল, দুইটা যৌগ হয়েছে। এটা একটা বিক্রিয়া হলো, এ পর্যন্ত হলো। যারা বিক্রিয়া করছে তারা এইটুকুন একসাথে একটুকুন, এবার নিচের পেজে যাবে, এটুকুন হয়ে গেল নিচের লাইন দিয়ে। এখন আমাদের যৌগে কিন্তু এখানে অর্থটা কাজে লাগছে না, কারণ আমরা যে প্যারাসিটামল সেখানে কিন্তু প্যারা পজিশনে আছে অর্থ। এজন্য এই দুইটার মধ্যে এবার দ্বিতীয় লাইনে এখান থেকে শুরু করব।
তাহলে প্রথম লাইনটা আমরা দাগ দিলাম না ইচ্ছে করে, প্রথম লাইন তো এখান থেকে এ পর্যন্ত হলোই, প্রথমটা এইখান থেকে এ পর্যন্ত একটা লাইন শেষ করলে, এবার দ্বিতীয় লাইনটা এইখান থেকে এই প্যারা পজিশন থেকে দ্বিতীয় লাইন আবার এখান থেকে উঠিয়ে এই পর্যন্ত আসবে, এইটুকুন হচ্ছে দ্বিতীয় লাইন করলাম। ঠিক আছে, এই পর্যন্ত দ্বিতীয় লাইন। এটা কি, এই প্যারা নাইট্রোফিনলকে উৎপন্ন হলো, দুইটা জিনিস উৎপন্ন হলো, অর্থ এবং প্যারা। তো ফোর্থ হলো প্যারা, তো ওই প্যারাকে পৃথক করে এই টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারণ করলে সেটা যেটা নাইট্রো ছিল সেটা অ্যামোনিয়াতে পরিণত, অ্যামিন মূলকে পরিণত হয়ে গেল, জাস্ট বিজারণ। যেটা যেটা ছিল নাইট্রো সেটা হয়ে গেল অ্যামোনিয়া, এখানে NO2 ছিল, এখানে NH2 হলো। তাহলে এটা দ্বিতীয় লাইন। এখন তৃতীয় লাইনে কি বলছে, তৃতীয় লাইনে উৎপন্ন যে যৌগ, অর্থাৎ এই যে কি উৎপন্ন হলো 4 অ্যামিনোফিনল, এটা 3 নাম্বার লাইন, এখান থেকে আবার 3 নাম্বার লাইন এখানে আসবে, অর্থাৎ বিক্রিয়াটি 3 ধাপে লিখবে। গ্লসিয়াল ইথানোয়িক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যানহাইড্রাইড দ্বারা অ্যাসিটাইলেশন, অর্থাৎ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন সে ধরনের একটি, এটাকে অ্যাসিটাইলেশন বলছে। এটা ফ্রিডেল ক্রাফট না, কিন্তু সেটাকে অ্যাসিটাইলেশন বলছে। কিসের উপস্থিতিতে, অ্যাসিটিক অ্যাসিড, গ্লসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যানহাইড্রাইড অর্থাৎ অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া হবে, করলে এখানকার জাস্ট একটা হাইড্রোজেনের পরিবর্তে এই যে COCH3, এখানে পরের স্টেপের সুন্দর করে জিনিসটা লেখা আছে দেখো। এবার 3 নম্বর লাইনের যে বিক্রিয়াটা ছিল সেটা এখানে বলছি 3। তাহলে বিক্রিয়া 1 কোনটু কোন, খেয়াল করো, বিক্রিয়া 1 হলো ফেনল থেকে এই দুইটা সৃষ্টি করা পর্যন্ত, এটা 1, যারা খাতায় লিখছো তারা এটা দেখে এই পর্যন্ত একবার লিখবে। তারপরে বিক্রিয়া 2 কোন পর্যন্ত, এই প্যারা থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো বিক্রিয়া 2, এটা বিক্রিয়া 2। আর বিক্রিয়া 3 আবার এখান থেকে শুরু হবে, তো এটা এই পাশে লেখা আছে স্পষ্ট করে, এই যে এইটা হলো প্যারা অ্যামিনোফেনল, তার সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ওখানে সংক্ষেপে লেখা আছে, ওখানে লেখা আছে এইভাবে CH3CO, ব্র্যাকেট দিছে, তারপরে 2 দিয়ে এখানে অক্সিজেন দিছে, আসলে একই, এই যে এই পাশে CH3CO, এই পাশে CH3CO, আর মাঝখানে অক্সিজেন, এটাই হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর ইথানোয়িক অ্যাসিড বা গ্লসিয়াল অ্যাসিটিক অ্যাসিড উপস্থিতিতে এটাকে অ্যাসিটাইলেশন করলে এই যে এখানে যে NH2 আছে, 2টা হাইড্রোজেনের পরে একটা হাইড্রোজেন এখানে থাকবে, আর বাকি CH3CO এই অংশটুকুন এসে এর সাথে বসে যাবে, এইটুকুন বসে গেল, তাহলে হয়ে গেল প্যারাসিটামল। তাহলে আমরা প্যারাসিটামল প্রস্তুতি আমরা শিখে নিলাম। এখন এইটা কিভাবে আসতে পারে, সরাসরি প্রশ্ন হিসেবে আসতে পারে যে প্যারাসিটামলের সংকেত লিখো, অথবা প্যারাসিটামলের ইউপ্যাক নামটা কি, অথবা অনুধাবনমূলকে প্যারাসিটামল প্রস্তুতি বিক্রিয়া লেখো। তো MCQর মধ্যেও আসতে পারে যে প্যারাসিটামলের ইউপ্যাক নাম কি, এটি কি কারণে ব্যবহার করা হয়। তা আমরা প্যারাসিটামল বা বাজারে যেগুলো পাওয়া যায় এই গ্রুপের, তোমরা জানো যে এইচ বা নাপা, এইগুলা কিন্তু প্যারাসিটামল, এবং এটা সাধারণত ব্যথানাশক হিসেবে বা জ্বর সর্দিতে ব্যবহার করা হয়। তো আমরা আজকে প্যারাসিটামল প্রস্তুতি পড়লাম, সাথে ডেটল প্রস্তুতি পড়লাম, TNT বা টাইনাইট্রোটোলুইন বিস্ফোরক পদার্থ প্রস্তুতি পড়লাম, এবং এটার সাথে নাইট্রোগ্লিসারিনও প্রস্তুতি পড়লাম। এতক্ষণ যারা এই প্রস্তুতিগুলো দেখলে তারা আশা করছি ধারাবাহিকভাবে খাতায় এটা লিখে রাখবে, এবং যখনই তোমাদের পরীক্ষার ঘোষণা দেওয়া হবে তখন এই বিষয়গুলো রিভাইজ করবে। হয়তো কোনো অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমি এটা হয়তো দিয়ে দিলাম। আশা করি তোমরা এই জিনিসগুলো মনোযোগের সাথে পড়তে থাকবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকা সবাই, আল্লাহ হাফেজ।